তো বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার আবেদন এখনও পর্যন্ত আপনারা যারা করে উঠতে পারেননি, হয়তো আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেমের কারণে এখনও পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারেননি, তবে চিন্তা নেই। আজকেই কিন্তু আমি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কিভাবে জমা করবেন, কি কি কাগজ লাগবে তার সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব। জনকল্যাণ শিবির তার কিন্তু আজকে শেষ তারিখ, অর্থাৎ আজকেই 17ই জুন। আজকের মধ্যেই জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্মটাকে কিন্তু জমা করতে হবে। আজকেই জনকল্যাণ শিবিরের শেষ তারিখ। তবে আপনাদের চিন্তা নেই, আপনারা কিন্তু এই যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার ফর্ম আপনি আপনার বিডিও স্তরে বা পঞ্চায়েত স্তরে গিয়ে অফিসে গিয়ে আপনারা জমা করতে পারবেন। তো আজকে যে ফর্মটা আপনাদেরকে দেখাবো, এই ফর্মটাতে আপনারা যারা জেনারেল রয়েছেন, ওবিসি রয়েছেন, এসসি এসটি প্রত্যেকেই আবেদন করতে পারবেন। কারণ এবারে যে ফর্মটা ফিল আপ হয়ে গেল সেখানে কিন্তু শুধু এসসি এসটিরাই আবেদন করতে পারছিলেন এবং এই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন। তো এই যে ফর্মটা আমি আপনাদের দেখাবো সেখানে জেনারেল, এসসি এসটি, ওবিসি প্রত্যেকেই আপনারা আবেদন করতে পারবেন এবং ফর্ম ফিল আপটা এতটাই ইজি যেটা আপনি নিজেই করতে পারবেন। তাই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের প্রত্যেককে বলতে চাই, যদি আপনি এই চ্যানেলে নতুন হন প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন। তো চলুন আমি ডাইরেক্ট ফর্ম ফিল আপে চলে যাচ্ছি। তো আপনারা এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। খুবই সহজ ফর্ম ফিল আপ পদ্ধতি, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম এবং দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ। প্রথমেই বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন এই যে পোর্শনটা, এখানে কিন্তু আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটাকে কিন্তু আপনাদের আঠা দিয়ে এখানে লাগাতে হবে। পরিষ্কার লেখা রয়েছে কালার কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদেরকে দিতে হবে এবং সেটা কিন্তু আপনাদেরকে অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ সই করতে হবে সেই ফটোর উপরে। বোঝাতে পারলাম? তারপরে দেখে নিন পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসটা আপনারা দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট নেম সেটা লিখতে হবে, অর্থাৎ যিনি আবেদনটা করছেন তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে মিডিল নেম এবং লাস্ট নেম। এখানে আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরুন কারোর নাম হলো যে শুভঙ্কর কুমার কোয়াল, এখানে কিন্তু ফার্স্ট নেম শুভঙ্কর হবে এবং মিডিল নেমটা হবে কুমার এবং লাস্ট নেম হবে কোয়াল। বোঝাতে পারলাম? কিন্তু যদি আপনাদের কোনো রকমের মিডিল নেম না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে শুভঙ্করটাই লিখবেন এবং লাস্টে কোয়ালটাই লিখে দেবেন, অর্থাৎ মিডিল নেমটা কিন্তু তখন আর লিখতে হবে না। যদি আপনার মিডিল নেম থাকে তখনই লিখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং জেন্ডার, যিনি আবেদন করছেন সে মেল না ফিমেল না আদার্স সেটাই জানতে চেয়েছে। যদি মেল হয় তাহলে এই মেলে টিক দেবেন, ফিমেল হলে ফিমেলেতে টিক দেবেন। এবং এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশনের পাশে কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে। এই সমস্ত প্রত্যেকটা স্টার মার্কগুলোকে আপনাদেরকে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে দেখে নিন ডেট অফ বার্থ, যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। এখানে ডেট, মান্থ এবং এখানে ইয়ার। বোঝাতে পারলাম? এবং তারপরে দেখতে পাচ্ছেন ইয়েস অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, অর্থাৎ এই 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত কত বয়স হচ্ছে সেটাকে আপনাদের ক্যালকুলেট করে এখানে কিন্তু সেটা সংখ্যায় লিখতে হবে। তারপরে দেখে নিন পরিষ্কার লেখা রয়েছে ফাদার্স নেম, যিনি আবেদন করছেন তার বাবার নামটা এখানে লিখতে হবে। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এবং তার মায়ের নামটা এখানে ফিল আপ করতে হবে। এরপরে দেখে নিন যে কাস্ট, আগের ফর্ম ফিল আপে কিন্তু শুধুমাত্র যারা এসসি এসটি ছিলেন তারাই শুধু আবেদন করতে পারছিলেন, তবে যারা আপনারা জেনারেল রয়েছেন জেনারেলরাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। যদি জেনারেল হন সেক্ষেত্রে এখান থেকে টিক দেবেন, আর এসসি এসটি হলে এখানে টিক বক্সে টিক দেবেন। এবং আপনি যদি আদার্স কোনো কাস্ট থেকে বিলং করেন যেমন ওবিসি, তারা কিন্তু এই আদার্সে আপনারা টিক দেবেন। তারপরে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা জানতে চাইছে। যদি আপনি অবিবাহিত হন সেক্ষেত্রে আনম্যারিড এবং বিবাহিত হলে ম্যারিড এবং সেপারেট হলে সেপারেটে আপনারা টিক দেবেন। এবং যে সমস্ত মহিলা যারা আবেদন করছেন এবং তিনি যদি বিধবা হয়ে থাকেন তারা কিন্তু উইডোতে কিন্তু তারা
ক্লিক করবে এবং উইডোয়ার যারা বৃদ্ধ রয়েছে যারা আবেদন করছে এবং তার ওয়াইফ যদি মারা গিয়ে থাকে তাদের কিন্তু এই উইডোয়ার অপশানে কিন্তু টিক দিতে হবে। বোঝাতে পারলাম। তারপরে দেখে নিন স্পাউস নেমটা এখানে লিখতে হবে এবং মান্থলি ফ্যামিলি ইনকাম আপনাদের মান্থলি মাসিক ইনকাম কত হচ্ছে সেটা কিন্তু সংখ্যা এখানে আপনাদেরকে লিখতে হবে। তারপরে দেখে নিন পার্সোনাল আইডেন্টিফিকেশান। তো এখানে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে এবং তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে যিনি আবেদন করছেন। তো খুবই সহজ কিন্তু এই ফর্ম ফিল আপটা আপনি নিজেই কিন্তু করতে পারবেন। তারপরে দেখে নিন কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আগে থেকে ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে। তারপরে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নামটা এখানে আপনাদের লিখতে হবে এবং আপনাদের ডিস্ট্রিক্ট নেম, পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ার নাম এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করার পরে পরবর্তী পেজে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম লিখতে হবে, আপনাদের ভিলেজ বা টাউন বা সিটির নামটা এখানে লিখতে হচ্ছে। তারপরে আপনাদের হাউস বা প্রিমাইস নম্বর লিখতে হবে, পোস্ট অফিস, স্ট্রিট নেম, পিনকোড কী রয়েছে সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে আছেন সেটাই লিখতে হবে। 50 বছর হতে পারে, 70 বছর হতে পারে, 75, 80 যত বছর আপনি রয়েছেন পশ্চিমবঙ্গে সেই তত বছরটা এখানে কিন্তু আপনারা লিখবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনাদেরকে বসাতে হবে এবং ইমেল আইডি যদি আপনাদের থাকে তাহলে বসাবেন, না হলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আসি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আপনাদের ব্যাংকের তথ্য কিন্তু ভরতে হবে। তো প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে কিন্তু আপনারা দেখে আপনারা বসাবেন এবং সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চ নেম এখানে আপনারা লিখবেন। সমস্তটাই কিন্তু আপনি আপনার যে ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে এখানে লিখবেন এবং আপনার ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটা এখানে লিখবেন। এভাবে কিন্তু পুরো ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এভাবে ফিল আপ করার পরে দেখুন প্রয়োজনীয় কী ডকুমেন্ট আপনাদেরকে এই ফর্মের সাথে দিতে হচ্ছে। প্রথমত রয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। আপনার কালার ফটোগ্রাফ কিন্তু এখানে দিতে হবে এখানে কিন্তু আপনারা টিক দেবেন। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে প্লিজ চেক টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি দেবেন তার পাশে কিন্তু এভাবে আপনাদের টিক দিতে হবে। তারপরে দেখুন আধার কার্ডের কপি আপনাদেরকে দিতে হবে এবং এখানে কিন্তু আপনারা টিক দেবেন। আপনার ভোটার কার্ড দেবেন, সেটাও এখানে টিক দেবেন। আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে টিক দিতে হবে। আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে এবং এখানে কিন্তু আপনাদের টিক দিতে হবে এবং আপনার ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং এখানে কিন্তু আপনাদেরকে টিক দিতে হবে। আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স আপনাদেরকে দিতে হচ্ছে এবং এইভাবে কিন্তু আপনারা টিক দেবেন। এবং এছাড়া যদি আপনারা অন্য কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে টিক দিতে হবে। এইভাবে কিন্তু যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি দিচ্ছেন সেই সমস্ত ডকুমেন্টের পাশে কিন্তু এভাবে আপনাদেরকে প্রত্যেকটা পাতায় কিন্তু টিক দিতে হবে। বোঝাতে পারলাম। এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড। যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা দেবেন প্রত্যেকটা ডকুমেন্টের পাতায় কিন্তু আপনারা সই করবেন। যদি আপনি সই করতে না পারেন তাহলে টিপছাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন যে সেলফ ডিক্লারেশন। এখানে কিন্তু জানতে চেয়েছে যে আপনি অন্য কোনো সরকারি স্কিম বা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন কি না। দেখতে পাচ্ছেন বিভিন্ন রয়েছে এনএসএপি ওল্ড এজ পেনশন, উইডো পেনশন যেটাকে বিধবা ভাতা বলা হয়, ডিসেবিলিটি পেনশন রয়েছে, উইডো পেনশন রয়েছে, মানবিক, লোক প্রসার প্রকল্প, ফিশারম্যান, ফার্মার্স ওল্ড এজ পেনশন রয়েছে, আর্টিসান, ওয়েবার ওল্ড এজ পেনশন রয়েছে। অর্থাৎ যদি আপনি এর মধ্যে কোনো পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই টিক বক্সে আপনাদেরকে এভাবে টিক দিতে হবে। আর যদি কোনো পেনশন আপনি না পেয়ে থাকেন তাহলে কিন্তু এই পোর্শনটা পুরোপুরি আপনারা ছেড়ে দেবেন। তারপরে দেখুন এই যে দেওয়া রয়েছে অ্যাকনলেজমেন্ট। তো এই যে অ্যাকনলেজমেন্টটা রয়েছে আমি আপনাদেরকে ব্র্যাকেট করে দিচ্ছি, এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে না। যখন এই ফর্মটা আপনারা অফিসে জমা করবেন সেখানকার অফিসার কিন্তু এগুলিকে লিখে এবং এখানে সিলমোহর দিয়ে আপনাকে এটা রিসিভ কপি হিসাবে দিয়ে দেবে।
তো এটা কিন্তু আপনাদের জন্য নয়। তো এভাবে কিন্তু পুরো ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এটাও কিন্তু আপনারা ছেড়ে দেবেন। এটা কিন্তু যারা অফিসের অফিসার রয়েছে তাদেরই জন্য, তো এটা আপনারা ছেড়ে দেবেন। তারপরে এটাও কিন্তু আপনারা ছেড়ে দেবেন। তো এবারে দেখতে পাচ্ছেন যে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশান, তো এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা সই করতে হবে বা টিপছাপ দিতে হবে এবং আবেদনকারীর নামটা এখানে কিন্তু লিখতে হবে। এইভাবে পুরো সম্পূর্ণ ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে যে যে ডকুমেন্টগুলো আমি বললাম প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বিডিও স্তর বা পঞ্চায়েত স্তরের অফিসে গিয়ে আপনারা জমা করতে পারবেন। তবে এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা আসেনি, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। তখন কিন্তু আপনি আপনার বিডিও অফিস বা পঞ্চায়েত স্তরের অফিসে গিয়ে এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যে এবারে কিন্তু আর 1000 টাকা দেবে না, এবারে কিন্তু 2000 টাকা করে সরকার বলেছে যে বার্ধক্য ভাতার টাকা কিন্তু প্রত্যেক মাসে দেবে। তো যারা এখনও পর্যন্ত জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেননি আপনারা চিন্তা করবেন না, এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করে পরবর্তী আপনারা বিডিও স্তর বা পঞ্চায়েত স্তরের অফিসে সহজেই জমা করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ বা আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের উপকারে আসে, প্রত্যেককে বলবো এই ভিডিওটিকে যত পারেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।